দর্শক যাদেরকে আমরা পেয়েছি পরিচয় করিয়ে দিতে চাই। আমরা পেয়েছি জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সাবেক এনবিআর এর চেয়ারম্যান এবং অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ সব ব্যাপারেই আমরা তার সাথে কথা বলে থাকি। আমরা পেয়েছি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার, সাবেক উপ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে আমরা পেয়েছি। এবং এই কোভিডকালীন পরিস্থিতি, একটা কঠোর লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রায়শই যেই বিষয়গুলো নিয়ে সমালোচনার মুখোমুখি হই তার কিছু প্রশ্ন উত্তর এবং আমরা তথ্যপাত্র তুলে ধরতে চাই। মোশাররফ স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আমরা এই করোনার ভ্যাকসিন নিয়ে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে আমাদের কাটাতে হয়েছিল, এবং শুক্রবার এবং শনিবার এই দুটি দিনে আমাদের প্রায় ৪৫ লাখ ডোজ এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, এবং অন্যদিকে এই মাসের মধ্যে আরও প্রায় ৫৫ লাখ ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি। অর্থাৎ সব মিলে ১ কোটি ডোজ মজুদ কিন্তু আমাদের রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অন্তত ১০ কোটি ডোজ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। অক্টোবর নাগাদ আমরা ভারত থেকেও পাচ্ছি। এটি একটি দিক যখন আমাদের দেশে, তখন জার্মানির একটি বিষয় যে বিশেষ করে ২ ডোজের ভ্যাকসিনে অ্যাস্ট্রাজেনিকা কিংবা যদি ফাইজার একটা আরেকটার পরিপূরক হিসেবে নেওয়া যায় তাহলে সেটার ফলাফল খুবই ভালো পাওয়া যায়। আমরা দেখেছি যে জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল তিনি নিয়েছিলেন এবং সেটি পরীক্ষামূলকভাবে জার্মানি এটি করেছে। সব কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ আমরা কিভাবে পার করছি সেটি সেখানে বসে আপনি কিভাবে দেখছেন মোশাররফ স্যার? ধন্যবাদ। আমি সবসময় বাংলাদেশের যে সিচুয়েশন গতিবিধি আমি লক্ষ্য করি। তো একটা আশার কথা হলো যে সরকারের দিক থেকে আপনার সদিচ্ছা এবং চেষ্টার কোনো ত্রুটি নাই। আমরা এই যে বাইরে আমরা যারা আছি আমরাও কিন্তু চেষ্টা করছি। বিশেষ করে জার্মানিতে BioNTech এবং তারা ফাইজারের সাথে চুক্তি করেছে। তাদের সাথে আমার কথা হয়েছে, চিঠি চারাচারি হয়েছে। আশা করি এইসব জায়গা থেকেও আমরা টিকার ব্যবস্থা করতে পারবো। আমি একজন পার্লামেন্ট মেম্বারের সাথে কথা বলেছি। তারাও আমাদেরকে সহায়তা করার চেষ্টা করছে টিকা পাওয়ার ব্যাপারে। আর আমি কিছুদিন আগে এখানকার যে পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, তার সাথে কথা হয়েছে। বলল যে বাংলাদেশ আমাদের খুবই ভালো বন্ধু এবং বাংলাদেশকে আমরা সহায়তা করতে চাই, তবে কোভ্যাক্স এর মাধ্যমে। তারা 3 বিলিয়ন ইউরো কোভ্যাক্সকে দিয়ে রেখেছে। আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যে কোভ্যাক্স যেই পদ্ধতিতে দিয়ে যাচ্ছে আমাদের হয়তো সরাসরি আমাদের প্রয়োজনীয় ডোজ দিচ্ছে না, আস্তে আস্তে দিচ্ছে। তোমরা যদি একটু বলো তাহলে দ্রুততার সাথে হয়তো পেতে পারি আমরা। তো সেই ব্যাপারে সে বলেছে যে আমরা চেষ্টা করব এবং আমরা স্পেসিফিক্যালি বলবো যে বাংলাদেশের মতো যেসব দেশ আছে সেসব দেশকে যাতে আরো দেয়। আচ্ছা, এখন আরেকটি বিষয় আমি বলি যে জার্মানি কিন্তু গত ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ যত দ্রুততার সাথে দিয়েছিল জার্মানি সেটা পারেনি। তারপরে এখন যেহেতু সারা দেশব্যাপী সমালোচনা চলছে যে এই টিকা দেওয়ার ব্যাপারে অ্যাঙ্গেলা মার্কেলের গভর্নমেন্ট ভালো করছে না, তারা ফেল। সেই জন্য এখন আবার শুরু করেছে কি সকল ডাক্তারদের দিয়ে দিয়েছে এবং বয়সের ভারটাও তুলে দিয়েছে। তো আহ আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। জি, জি শোনা যাচ্ছে। হ্যাঁ, বয়সের ভারটাও তুলে দিয়েছে। এখন যেটি হয়েছে সেটি হলো যে টোটাল ডোজ তারা দিতে পেরেছে 75.8 মিলিয়ন আজকে পর্যন্ত। আর এটা হলো কেউ একটা করে পেয়েছে, কেউ দুটোই পেয়েছে। ফুললি ভ্যাকসিনেটেড 3,14,00,000 লোক, আর তাদের টোটাল লোক হলো 8.5 কোটি। তো এতে দেখা যাচ্ছে যে 37.9% অফ দি টোটাল পপুলেশন এখানে ভ্যাকসিনেটেড হয়েছে। তো এত বড় একটা দেশে আমার মনে হয় আরো যারা নিজেরাই টিকা আবিষ্কার করেছে আমার মনে হয় আরো বেশি যাওয়া উচিত ছিল। তো সেই তুলনায় বাংলাদেশ যে খারাপ করছে তা না। বিশেষ করে
টিকার যে ক্রাইসিস, সেরাম ইনস্টিটিউটের টিকা না পাওয়ার কারণে, তো সেটি তো আমরা আস্তে, আস্তে কাটিয়ে উঠছি বলে আমরা লক্ষ্য করছি। তো এখন আমার মনে হয় একটু অপেক্ষার পালা। আর যেভাবে আমাদের দেশেও এখন একটু ডেল্টা ভেরিয়েন্টটা একটু ছড়াচ্ছে, এটা তো স্বাভাবিক। আমরা ৩ দিক থেকে ভারত বেষ্টিত এবং আমাদের যে ব্যবসা-বাণিজ্যের জন্য ভারতে যাতায়াত, এটা তো একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার। তারপরেও আ আমাদের সরকার যেভাবে লকডাউন বলেন, শাটডাউন বলেন কিংবা পুলিশ আ আর অন্য আইনশৃঙ্খলা বাহিনী এমনকি আ প্রতিরক্ষা বাহিনীকেও যুক্ত করা হয়েছে। লোকজনকে সতর্ক করার জন্য, বিরত রাখার জন্য। এটি আমরা দেশের বাইরে বসে প্রশংসার দৃষ্টিতেই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আ এ এটাকে মানে হ্যান্ডেলটা ধরে আছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমার কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা হয়েছে। ওরা আমাকে রিকোয়েস্ট করেছে যে এই যে অক্সিজেনারেটর যাতে আমরা ব্যবস্থা করে দেই এখান থেকে আমাদের হাসপাতালগুলোতে যাতে এই অক্সিজেনারেটর ইয়ে করা যায়। ইন কেস অফ একেবারে ক্রাইসিস যদি হয় অক্সিজেনের, তো আমি যোগাযোগ করেছি ৩ টা প্রতিষ্ঠানের সাথে। ওরা দিবে বলে আমাকে বলেছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়ে দিয়েছি। আমাদের আলোচনা চলছে আরকি। তো আ যদি সম্ভব হয় তাহলে এখান থেকে অক্সিজেনারেটর যাবে। অবশ্য প্রাইস এর একটা বিষয় আছে। আমি বলে দিয়েছি যে জার্মানির মেশিন যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো, কাজেই যেকোনো উপায়েই হোক সরকারের পারচেজ কমিটি বা যেকোনো জায়গা থেকেই কিছুটা প্রাইসের ব্যাপারে তো কম্প্রোমাইজ করতেই হবে। এবং তারা তো আর কোনো ২ নম্বরি কিছু করবে না। তারা যেটা দেয় সেটা সরাসরি। হুম। তো আমাকে অ্যা যিনি দায়িত্বে আছেন এডিশনাল সেক্রেটারি মোর্শেদ, ও আমাকে বলেছে যে, "স্যার প্রয়োজনে একটু নেগোশিয়েট করেন। কারণ আমাদের তো আবার ওই যে মিনিমাম প্রাইস এ কিনার একটা ব্যাপার আছে।" যাই হোক আমি সেটাও চালিয়ে যাচ্ছি। তো সরকারের দিক থেকে দেশে বিদেশে আপনার ইয়ের কিন্তু কোনো ঘাটতি নাই। প্রচেষ্টার কোনো ঘাটতি কিন্তু নাই। জি, এটি আপনাকে জি। আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আবারও আসবো আপনার কাছে। শহীদুল্লাহ সিকদার স্যার, মানে আমি এই কারণেই মোশাররফ স্যারের কাছ থেকে শুনলাম যে প্রতিনিয়তই তো আমরা অনেক সমালোচনার খবর প্রকাশ করি, করতে হয়। মানে এটি নাকি নিউট্রালিটি থাকতে হয় একটা চ্যানেল, তার নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই বলে যে যা বলবে সেটি প্রচার। আমরা এই ভ্যাকসিন নিয়ে তো যা বলার না সেসব কথাও তো শুনেছি। কিংবা এই ভ্যাকসিনের যখন কিছুটা সিরাম ইনস্টিটিউটের সংকট হলো তখন এক ধরনের বুদ্ধিজীবী যেভাবে সমালোচনা করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সংসদে অনেকগুলো বিষয়েরই জবাব দিয়েছেন। তারপরেও শহীদুল্লাহ সিকদার আপনার কাছ থেকে শুনবো যে শুধুমাত্র লিপ সার্ভিস ছাড়া আমাদের সুশীল সমাজ বলি, আমাদের এই স্বাস্থ্য বিষয়ে যারা সমালোচনা করেন তারা, আবার বিরোধী দল বা যারা আছেন, মানে কোনোটাই খুব বেশি সাধারণ মানুষ কোনো উপকার পেয়েছে বলে আমরা অন্তত গণমাধ্যমের কর্মীরা দেখিনি। তারপরও শহীদুল্লাহ সিকদার স্যার যেভাবে বাংলাদেশ এই ক্রাইসিস মোকাবেলা করছে, সেই ধারাবাহিকতায় আমাদেরকে আরও বেশি সহনশীল হওয়ার একটা ব্যাপার কিন্তু থেকেই যায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে এত নিষেধ করা সত্ত্বেও গেল ঈদে যেভাবে মানুষ বাড়ি গেছে এবং যেভাবে গ্রামগঞ্জে ছড়িয়েছে, এরপরেও যদি আমরা না শিখি তাহলে করার কিছু থাকে না। শহীদুল্লাহ সিকদার, অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করে ফেললাম, উত্তরে কি বলবেন? ধন্যবাদ। আপনি শুরুতে যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের ভ্যাকসিনের সংকট। আসলে দেখুন, ভ্যাকসিনের সংকটটা এবং সম্ভাবনাটা, এই বিষয়টি শুধু বাংলাদেশ নয়। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিলে সারা পৃথিবীর সবগুলো দেশ, যেটি আমাদের সম্মানিত মোশাররফ সাহেবের কাছ থেকে শুনলেন যে এ জার্মানির মতো হাইলি টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং পার ক্যাপিটা ইনকামের বিবেচনায় সব দিক থেকে তারা অ্যাডভান্স এবং তারা বায়োএনটেক এর নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনেও গিয়েছে। তারাও কিন্তু বাংলাদেশ যখন অ অ ভারতের সেরাম ইনস্টিটিউটের সহায়তায় অর্থাৎ অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যখন আমরা প্রায় ১ কোটির মতো ডোজ পেয়েছি। কিছু পেয়েছিলাম মৈত্রীর উপহার হিসাবে ২০ লক্ষ ডোজ আপনি জানেন, এবং বাকিগুলো আমরা খুবই মিনিমাম প্রাইসে ক্রয় করতে সক্ষম হয়েছিলাম।
তো এটি শুধু জার্মানির সাথে কম্পেয়ার করার বিষয় নয়, আপনি দেখবেন যে ইউরোপের ম্যাক্সিমাম দেশ কিন্তু বাংলাদেশে যখন আপনি মিনিমাম 30 লক্ষ মানুষকে ফার্স্ট ডোজ দিয়েছিলেন, তখন ইউরোপের অনেক দেশে একটা ডোজও টিকা দিতে পারে নাই। এটি শুধু ইউরোপে নয়, এশিয়ার অনেক দেশে, আমাদের আশেপাশের অনেক দেশেও দিতে পারে নাই। সুতরাং এভাবে ঢালাও সমালোচনা করা ঠিক হবে না, কারণ এই এপিডেমিক, করোনা ভাইরাসের এই এপিডেমিক কিন্তু 1918 বা 1919 স্প্যানিশ ফ্লুর পরে এই ধরনের কোন প্যান্ডেমিক সিচুয়েশন সারা পৃথিবীতে আর কোন রোগের জন্য তৈরি হয়। সুতরাং এই যে ডিভাস্টেটিং সিচুয়েশন, এটার জন্য সারা পৃথিবীর কোনো দেশই প্রস্তুত ছিল না। আপনি আক্রান্তের এবং মৃত্যুর হার মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখেছেন। যেহেতু তারা নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিন তৈরি করেছে, সুতরাং তারা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে চাই, আপনি দেখুন যে বাংলাদেশ প্রথম দিকে সারা পৃথিবীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কয়েকটি মাত্র সীমিত সংখ্যক দেশ ভ্যাকসিন নিজের দেশের মানুষকে দিতে পেরেছিল, বাংলাদেশ স্টার্টেড দিস বাই দ্য হেল্প অফ দিস অ্যাস্ট্রাজেনেকা অ্যান্ড সেরাম ইনস্টিটিউট এন্ড আওয়ার নাইবারিং কান্ট্রি ভারত। তো সেই কারণে আমি যে কথাটি বলবো যে এরপরে আপনি দেখেছেন যে এই ক্রাইসিস শুধু বাংলাদেশের নয়, খোদ ভারতের হয়েছে, এবং সেটি ইউরোপের বহু দেশের হয়েছে, এশিয়ার সব দেশের হয়েছে। সুতরাং আমাদের দেশে যে আজকে যে আপনি যেটি বললেন যে আমরা দেখেছি যে গত শুক্রবারে এসছে, শনিবারে এসছে, যেই ডোজগুলো এসছে সেটি হলো, আপনি জানেন যে অ্যাস্ট্রাজেনিকার বাইরেও আমরা এখন কিছু ডোজ পাচ্ছি। ফাইজার থেকে পেয়েছি আমরা 1 লক্ষের স্যার, 1 এই লক্ষ হিসাবটা মোটামুটি আমরা 600। জানি, বা মোশাররফ স্যার যেটা বললেন আমাদেরও বারবার আমরা প্রচার করেছি। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে এক তো আছে যে মানুষের কথা না শোনার একটা প্রবণতা, অর্থাৎ একেবারে এই স্বাস্থ্যবিধি নিয়ে এত প্রচারণা হচ্ছে, প্রতিদিন আমরা বলি, প্রতিদিন গণমাধ্যম থেকে বলা হচ্ছে, বা এইরকম ডেল্টা ভেরিয়েন্টের কথা বলছি যে একটু সেন্সিটিভ, এবং এই মুহূর্তে বাড়িতে না যাওয়ার জন্য রোজার ঈদে কি পরিমাণ অনুরোধ ছিল, কিন্তু তারপরও গেল। এই যে কঠোর লকডাউন, সেখানে এই ক্ষেত্রে কি মানে কি করণীয়, আসলে কি করলে আবার কঠোর হতে আমাদের পুলিশের একজন ডিআইজি চিটং উনি আছেন, মানে কিভাবে মাঠে দায়িত্ব পালন করতে হয় এই কথা বা শোনাতে বাধ্য করতে গিয়ে তারা আক্রান্ত হয়ে যায়, তারা এই করোনা আক্রান্ত হচ্ছে। তো এই যে বিষয়গুলো, আমাদের গলতটা কোথায় যে নাগরিকরা শুনবেন না কথা, মানে সেটাই কি চূড়ান্ত কথা? শহীদুল্লাহ স্যার, কি মনে হয়? ধন্যবাদ, ধন্যবাদ। আপনি আসলে যে কথাটি, আপনি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে অন্য ডোজ অ্যাস্ট্রাজেনিকার পরে আপনি ফাইজার বা মডার্না বা অন্য কোনো বা জনসনের ভ্যাকসিন নিতে পারবেন কিনা। আপনি জানেন, আপনি নিজেই বলেছেন যে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিয়েছেন মডার্নার টিকা। আমার মেয়ে প্রথম আমার বাংলাদেশ থেকে সে অ্যাস্ট্রাজেনিকা নিয়েছে, এবং আমেরিকাতে আমার মেয়ে কিন্তু মডার্নার টিকা সেকেন্ড ডোজ নিয়েছে। এবং যে কথাটি বলা হচ্ছে যে দুটো মানে দুই ধারার ভ্যাকসিন যদি আপনি একসাথে গ্রহণ করেন, মানে অর্থাৎ ফার্স্ট ডোজ নিলেন অ্যাস্ট্রাজেনিকা, সেকেন্ড ডোজ আইদার মডার্না বা ফাইজার যদি নেন, তাহলে বরং তুলনামূলকভাবে অ্যান্টিবডি বেশি তৈরি হয়, ইমিউনিটি বেশি পাওয়া যায়। সেটা আজকে পর্যন্ত বৈজ্ঞানিকদের ধারণা আছে, এটার একটা বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত কারণও আছে। স্যার, দুষ্টুমি করে একটা কথা বলি যে এইটা বাংলাদেশের মানুষ তখনই বিশ্বাস করবে যে ডাক্তার জাফরুল্লাহ কি বললো সেটার উপরে, সেটা মানে যেভাবে যে ভাষায় কথা, আর আমাদের যে মাইন্ডসেট বিশেষ করে সেগুলো নিয়ে তো আর প্রশ্ন রাখতেই চাই না। আসবো আপনার কাছে, আনোয়ার স্যারের কাছে একটু যাব। আনোয়ার ভাই, একটা বিষয় যে মানে যে কথা বলছি, মাঠে ময়দানে এই যে ঝুম বৃষ্টি হচ্ছে ঢাকা সহ সারা দেশে, সেখানে পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু তাদের দায়িত্ব পালন করছে। প্রায়শই বলি যে একেবারে থ্যাঙ্কসলেস একটা জব। কিভাবে মানুষকে ম্যানেজ করছেন সেই অভিজ্ঞতাটা একটু শুনে আবারও আমরা একটু মোশাররফ স্যারের কাছে যাব। আনোয়ার ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে আপনার কথার মধ্যেই কিন্তু এর উত্তরটাও আছে, থ্যাঙ্কলেস একটা জব এবং কিভাবে ম্যানেজ করা। তো আমরা এই যে এই পর্যায়ের লকডাউনের আজকে ৪র্থ দিন অতিক্রম করছি। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এবার মাঠে আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে সার্কুলারটি জারি হয়েছে সেটা যথাযথভাবে যেন বাস্তবায়ন করা যায়, এবং মানুষকে সচেতন রেখে তাদেরকে ঘরের ভিতরে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলে যেন আমরা এই সংক্রমণটাকে রোধ করতে পারি। তো এখন এটা আসলে কঠিন। আমাদের দেশের যে মানুষের সার্বিক দিকগুলো যদি আমরা চিন্তা করি,
আমাদের সমস্যাগুলো কিন্তু অনেক রকমের জটিল সমস্যা। আমরা এই যে সার্কুলারটি জারি হয়েছে এখানেও কিন্তু জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার একটা সুযোগ আছে, অনেক শিল্প প্রতিষ্ঠান চালু আছে, অনেক প্রয়োজনেই মানুষ বাইরে আসতেছে, তাদেরকে আসার সুযোগও দিতে হচ্ছে। একই সঙ্গে জীবন এবং জীবিকা দুইটার বিষয়টাও কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে। তো এই সবকিছু মেনে যখন আমাদের মাঠ পর্যায়ে কাজ করি, আমরা এনফোর্সমেন্টের কাজটা করি, তখন এটা কিন্তু আমাদের জন্য একটা আসলে কঠিন চ্যালেঞ্জের কাজ হয়ে যায়। যে লোকগুলো আসতেছে বাইরে, আমরা জিজ্ঞেস করতেছি, সকলেই কিন্তু জরুরি প্রয়োজনে আসতেছে, এই কথাটাই তারা বলতেছে। কিন্তু এখন যে বিষয়টার উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এটা কিন্তু একান্তভাবে আপনাকেই বুঝতে হবে যে আমি আমার স্বাস্থ্য রক্ষা করার জন্য, আমার পরিবারকে রক্ষা করার জন্য কিন্তু আমাকেই এখন দায়িত্বটা নিজ দায়িত্বে পালন করতে হবে। এখন বাইরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করে দিবে এটার আশায় কিন্তু এখন আর বসে থাকা চলবে না। এরপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনার মানুষ অনেক সময় মানতে চায় না, বুঝতে চায় না। অনেকেই মনে করে যে আসলে বাইরে বের হলে কিছু হবে না, মাস্ক না পরলেও কিছু হবে না, কিন্তু যে হবে না হবে না বলতে বলতে কিন্তু হয়ে যাচ্ছে। জি স্যার, আমরা আমরা একটু এটা মোশাররফ স্যারের কাছে যাব। তৃতীয়বারের মতো স্যার, আপনি জার্মানিতে বসেও বাংলাদেশের খোঁজ খবর ঠিকই রাখেন, এটা আমি জানি, এবং আমাদের যারা আছেন তারাও অনেক সময় নিশ্চিত হই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কালকে যে কথাটি বলেছেন যে এত বলা সত্ত্বেও, অর্থাৎ আমরা যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমরা এটাকে মোকাবেলা করতে পারবো, এটা হচ্ছে একেবারে প্রথম কথা। তারপরও সরকারের সম্ভাব্য যেখানে যেখানে যা করা সেটা করছে, সেটা তো প্রতিনিয়তই আমরা খবর প্রচার করছি। সবকিছু মিলে কি যুক্ত করার আছে মোশাররফ স্যার? আমি যেটি বলতে চাই, সরকার কিন্তু প্রথম থেকেই আহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলে আসছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সেটি বাস্তবায়নের চেষ্টাও করেছেন। এবার তো সেনাবাহিনীর কথাও বলা হয়েছে, কিন্তু এরপরেও জীবন জীবিকার জন্য আমাদের যে মানে শিল্প কলকারখানা, সেগুলি বন্ধ রাখা হয় নাই। আর আমরা আমাদের কাছে স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি, শিল্প কলকারখানায় যারা কাজ করে স্বাস্থ্যবিধি মেনে, আপনার স্যানিটাইজেশন, হাত ধোয়া, তারপরে মাস্ক ব্যবহার করা, এগুলির মাধ্যমে যে কাজ করছে, সেইখান থেকে কিন্তু আক্রান্ত হচ্ছে না। আক্রান্ত হচ্ছে এই যে মেলামেশার কারণে। কাজেই সরকারের যেই পদক্ষেপটি আমরাও বিভিন্ন সময়ে নানাভাবে পরামর্শ দেই যে আমাদের অর্থনীতিকে সচল রাখতে হবে, সেটি আমরা রাখতে পেরেছি বলেই আমি লক্ষ্য করেছি সারা বিশ্বের সাথে তুলনা করে যে আমাদের ইকোনমিতে যে গ্রোথ আছে সেটি রিমার্কেবল। আমি জার্মানিতে দেখেছি যে সরকার যেভাবে টাকা দিতে হচ্ছে নিজস্ব ফান্ড থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে, এই যে ধরেন হোটেল রেস্তোরাঁ এতদিন বন্ধ ছিল, প্রত্যেককে সরকার টাকা দিয়েছে, মানুষকে টাকা দিয়েছে। তারপরে শিল্প কলকারখানায় যাদের ক্ষতি হয়েছে তাদের টাকা দিতে হয়েছে। ওরা তো আমাকে বলেছে যে আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং কি, আমাদের লোন নিতে হবে এখন। কাজেই সেই দিক দিয়া আমাদের যে দেশটাকে বাঁচিয়ে রাখার যে সরকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটি খুবই প্রশংসনীয়। আমি আবার কসোভোতেও কনকারেন্টলি রাষ্ট্রদূত। কসোভোর অবস্থা আমি দেখার জন্য সেখানকার যে প্রেসিডেন্টের কাছে আমি পরিচয়পত্র দিয়েছি, তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন তার দেশ সম্পর্কে। যদিও তারা একটু কন্ট্রোলে এনেছে, আমাদের মতো ভ্যাকসিন তারা এখনো নিতে পারে নাই। ভ্যাকসিনের সমস্যা তাদের অনেক আছে। যদিও তারা জাতিসংঘের সমস্ত সংস্থা, বিশেষ করে WHO রিকগনাইজ না, তারা কোভ্যাক্স পাচ্ছে না। আমাকে বরং অনুরোধ করেছে যে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলো যে আমাদের যেন বিভিন্ন জায়গায় সাপোর্ট করে। তো এখন এই যে বিভিন্ন ব্যুরোক্রেটিক যে ইয়েগুলি, সমস্যাগুলি, এই WHO, ইউনাইটেড নেশনস, কোভ্যাক্স, যে কাকে ভ্যাকসিন দিবে কাকে দিবে না, কাকে প্রায়োরিটি, এইগুলি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন বিভিন্ন সংস্থায় আন্তর্জাতিকভাবে যে এইসব ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তো আমাদের দেশ যদি না বুঝে আমাদের বাংলাদেশের মানুষ, তাহলে তো শুধু সরকারকে দোষারোপ করা কিংবা সরকারের পক্ষে সব করে দেওয়া, এটি খুব কঠিন। আমাদের মানুষকেও বুঝতে হবে। এবং আমার স্বাস্থ্যবিধি, আমার মানে আমি আক্রান্ত হব কি হব না সেটা আমার নিজের। এটা সরকার আমাকে বলে দেয় নাই যে তুমি গিয়া এই আক্রান্ত হও। কাজেই এটা থেকে আমাকেই সতর্ক হতে হবে, আমাদের মানুষ সেটি বুঝতে হবে। তো আমি যেটি সর্বশেষ বলবো
যে আমাদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেটি অন্য যে কোনো দেশের তুলনায় ভালো। আমাদের দেশের যে আপনি দেখেন ডিজাস্টার ম্যানেজমেন্টের দিক দিয়ে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালনারেবল। কিন্তু তারপরেও আমাদের এইসব ডিজাস্টারে কিন্তু মৃত্যুর হার এখন একেবারেই কমে গেছে। জি নাই স্যার, বলতে গেলে। স্যার তো স্যার সেরকম আমি ভাবে আমরা স্যার কোভিড আমি আরেকবার আসতে চাই আপনার কাছে একদম শেষ ধাপে শহীদুল্লাহ শিকদার। প্রশ্ন তো আগেই ছিল, কোনো কিছু যুক্ত করার আছে কিনা? জি ধন্যবাদ। হুম আসলে আপনি যেটি বলছিলেন শুরুতে হুম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগিনিং থেকে কিন্তু করোনা মোকাবেলার জন্য শি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দেয়া যাকে বলে তিনি সেটি হুম করেছেন। তিনি নিজে দেখিয়েছেন কিভাবে হাইজিনিক কন্ডিশন মেনটেন করতে হবে, হাসি দিতে হবে, কিভাবে ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং তিনি সবসময় নির্দেশনা দিচ্ছেন যে জীবন জীবিকার জন্য কলকারখানা কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে খোলা রাখতে হবে। এবং অন্যান্য স্থাপনাগুলো আপনি দেখেছেন যে অনেকে বলেছেন যে স্কুল কলেজ খুলে দেয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি প্রথমে ছাত্রছাত্রীদেরকে ভ্যাকসিনেট করে তারপরে স্কুল কলেজ হুম খুলবো। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সে কথাটি বলছেন যে আপনারা যদি কোনো সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন সেখানে স্বাস্থ্যবিধি মেনে যোগদান করবেন। হুম বাংলাদেশের মানুষের জন্য যে হুম উদার গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক্সারসাইজ করছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সচেতনভাবে জীবন জীবিকা সবকিছুই যেন মানুষ সুষ্ঠুভাবে পালন করতে পারে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার জন্য তিনি সবসময় আহ্বান জানাচ্ছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে এর কোনো বিকল্প নেই, জি কারণ স্যার, আমরা শেষ দুটো করব। ভ্যাকসিন দেওয়ার আহ, পরেও কারো কিন্তু করোনা হতে পারে। জি জি আনোয়ার ভাই শেষ করব। আপনার 30 সেকেন্ড সময় পারবেন, তারপর আবার একটু মোশাররফ স্যারের কাছে যাব। আনোয়ার ভাই। জি, আমরা তো যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে মানুষ যেন তার স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার প্রতি যেন নিজে থেকেই তারা সচেতন হয়ে যায়। এবং আমরা চেষ্টা করবো যে আমরা মনে করি যে আইন যেন প্রয়োগ করতে না হয়, নিজের থেকেই যেন সেটা মেনে চলার একটা অভ্যাস মানুষের মধ্যে গড়ে ওঠে। এই সংকটকাল কাটিয়ে ওঠার জন্য আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ স্যার, শেষ করব, শেষ কথা আপনি কি বলবেন? আমি যেটা আনোয়ার বলেছে কিংবা প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ বলেছেন যে আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের মানুষকে আপনিও শুরুতে বলেছিলেন যে ঈদের সময় যেভাবে মানুষ যাতায়াত শুরু করে। আমরা তো এই যে সরকার যখন বলছিল যে ১৪ দিনের লকডাউন বা শাটডাউন দিয়ে দিবে, তখনই মানুষ আ আ যাওয়া শুরু করে দিয়েছে। তো এখন কথা হইলো যেখানে যাচ্ছে, বিশেষ করে নর্থ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বেঙ্গল, সেদিকেই তো আক্রান্তের সংখ্যা বেশি। এবং সেইখানে যদি আমরা স্বাস্থ্যবিধি না মেনে এইভাবে গাদাগাদি করে যাতায়াত করি, তাহলে তো একটা বিপদের সম্ভাবনা থেকেই। তো সেইজন্য আমি আপনাদের সকলের সাথেই আমাদের জনগণকে সতর্ক করব যে অহেতুক সরকারের দোষ ত্রুটি না খুঁজে নিজেরা যেন আমরা সচেতন হই এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের নিজেদেরকে আমরা যেন রক্ষা করি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের তিনজনকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন ET নিউজের পর্দায়।